আমি মেয়ে সেজে 5 বছর পর্যন্ত মেয়েদের ম্যাসাজ করতে থাকি, কিন্তু কেউ বুঝতেই পারতো না আমি একজন পুরুষ। একদিন একটা ধনী মহিলা আমাকে দিয়ে ম্যাসাজ করায়, আর সে আমাকে নিজের বাড়িতে সারা জীবনের জন্য রেখে দেয়, আর রোজ সে আমাকে দিয়ে ম্যাসাজ করাতো। একদিন আমি ম্যাসাজ করছিলাম, তখন আমার গায়ের উপরে তেল পড়ে যায়। সেই মহিলা আমাকে তার কাপড় দেয় আর বলে, কাপড় বদলে নাও। আমি ঘাবড়ে যাই। যখন আমি তার সামনে কাপড় চেঞ্জ করছিলাম, তখন আমার পায়ের তলার মাটি সরে যায়, কারণ আমি গরিব মানুষ ছিলাম। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর আমি চাকরির খোঁজ করতে শুরু করি, কারণ আর পড়াশোনা করার জন্য আমার কাছে কোনো টাকা ছিল না। কিন্তু আমি কোনো চাকরি খুঁজে পাচ্ছিলাম না। তার সব থেকে বড় কারণ ছিল আমার ব্যবহার, স্বভাব। আমি তো তৃতীয় লিঙ্গের মানুষ ছিলাম না, আমি পুরোপুরি একটা ছেলে ছিলাম। কিন্তু তাও না জানি কেন আমার গলার আওয়াজ মেয়েদের মতো ছিল, আর আমার হাত পাও মেয়েদের মতো ছিল। আমার হাত পায়ের গঠন থেকে আমার বন্ধুরা আমাকে সুন্দরী বলে ডাকতো। কোনো কোনো লোক তো মনে করতো আমি হয়তো তৃতীয় লিঙ্গের, এমনকি আমার বাড়ির লোকেরাও এমনটাই ভাবতো। কিন্তু আমি একজন পুরুষ ছিলাম। কিন্তু না জানি কেন আমার হাত পা এমন ছিল, আর আমার আওয়াজও কিছুটা মেয়েদের মতো ছিল। আমি যেখানেই কাজের জন্য যেতাম, কেউই আমাকে কাজ দিত না। সবাই আমাকে তৃতীয় লিঙ্গের মনে করে তাড়িয়ে দিত। কেউ আমার কথা বিশ্বাসই করতো না যে আমি একজন ছেলে। যদি আমি সত্যিকারেরই কিন্নর হতাম, তাহলে সেটা আলাদা কথা ছিল, কিন্তু আমি তো সেরকম ছিলাম না যেরকম এই সমাজ আমাকে ভাবত। আমার বাড়িতে পয়সার অভাব ছিল। আমার বাড়ির লোকও আমাকে অনেক বিরক্ত করত। তারাও আমাকে ঘৃণা করত, কারণ তারাও আমাকে অদ্ভুত মনে করত। আমার মা বলতো, তোকে না মেয়ের মতো দেখতে, না ছেলেদের মতো। তোমাকে যদি দেখতে ছেলের মতো হতো, তবে তুমি এতদিনে চাকরি পেয়ে যেতে আর আমাদের সংসার চলে যেত। কিন্তু তুমি তো অদ্ভুত। এরকম আর কেউ নয়, আমার নিজের মাই বলতো আমাকে। যখন পৃথিবীর সবাই ছেড়ে চলে যায়, তো তার মা পাশে থাকে, কিন্তু আমার মা তো মাই হয়। কিন্তু সেই আমাকে ভুল বুঝতো। সময় এইভাবেই কাটতে থাকে, আর আমার বয়স 22 বছর হয়ে যায়। আমি ভীষণ চিন্তায় থাকতাম, আর সেই চিন্তার জন্যই আমি আমার বাড়ি ছেড়ে দিই আর অন্য শহরে চলে আসি। কিন্তু অন্য শহরে এসেও আমার চাকরির জন্য আমাকে ধাক্কা খেতে হয়, কিন্তু আমি কোথাও চাকরি পাই না। আমাকে তারপর একটা লোক ভরসা দেয়, যার একটা ম্যাসাজ স্টোর ছিল, আর সে ছেলেদের ম্যাসাজ করতো। সে আমাকে বলে, তুমি এখানে কাজ করো। আমি তার স্টোরে কাজ করা শুরু করি, কিন্তু সেখানেও সবাই আমাকে তৃতীয় লিঙ্গের ভেবে আমাকে নিয়ে মজা করা শুরু করে। তাদের মধ্যে তো একজন আমাকে বিরক্ত করার কোনো সুযোগই ছাড়তো না। সেখানে আমার সহ্যের সীমা পার হয়ে যায়, আর আমি সেই স্টোর ছেড়ে দিই। তখন আমি ভাবি, সমাজ যখন আমাকে মেয়েই মনে করে, তখন আমি মেয়েই হয়ে যাব। আমি নিজেকে ছেলে হিসাবে প্রমাণ করার অনেক চেষ্টা করি, কিন্তু আমি হেরে যাই। তখন আমি নতুন রাস্তার কথা ভাবি। আমি একটা মুখোশ কিনি, আর মুখোশ পরে পুরোপুরি মেয়েদের মতো সেজে ফেলি। তারপরে আমি কাজ খোঁজা শুরু করি, আর হঠাৎ আমি কাজও পেয়ে যাই। একটা দোকানের মালিক আমাকে কাজে রেখে দেয়। সে বলে, তোমাকে দেখতে নিশ্চয়ই খুব সুন্দর হবে। যদি তুমি মুখোশ খুলে ফেলো, তবে আমার দোকানে অনেক বেশি লোক আসবে। তখন আমি বলি যে আমি পর্দা করি, আমি মুখোশ খুলতে পারবো না। কিছুদিন আমি সেখানে কাজ করি, আর এতে আমার খুব ভালোভাবে দিন চলে যেত। আমি একটা ঘর ভাড়া নিয়েছিলাম। আমি সারাদিন দোকানে বসে থাকতাম। দোকানের লোক আমাকে অনেক ভরসা দিত। সে আমার ওপর এত ভরসা করতো যে মাঝে মাঝে আমি অবাক হয়ে যেতাম যে এই লোকটা আমার ওপর এতটা ভরসা কি করে করে। সে বহুবার আমাকে মুখোশ সরানোর জন্য বলতো, কিন্তু আমি এমন করতাম না, কারণ আমি এরকম করতে পারতাম না। এখানেই আমার সাথে সেটাই হলো যা ম্যাসাজ সেন্টারে হয়েছিল। দোকানের মালিক একদিন রাতে আমাকে বাহানা দিয়ে আটকে দেয়। তার দোকান বন্ধ করে আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। কিন্তু যখনই সে আমার মুখোশ খোলে, সে জানতে পারে যে আমি একজন ছেলে, কারণ আমার মুখ মেয়েদের মতো ছিল না। শুধুমাত্র হাত পায়ের গঠন মেয়েদের মতো ছিল, আর গলার স্বর অল্প অল্প মেয়েদের মতো ছিল। আমার মুখ দেখে দোকানের মালিক আমাকে অনেক বকে, আর বলে যে তুমি ধোঁকা দিয়ে এখানে কাজ করছো মেয়ে সেজে। আমি বলি, তুমি আমাকে এই কাজের জন্যই তো নিজের কাছে রেখেছো। যদি আমি সত্যি মেয়ে হতাম, তুমি তো আমার সম্মান নষ্ট করে দিতে আজ। আমি মেয়ে নই, আমি ছেলে। আমার মধ্যে এতটুকু শক্তি ছিল যে আমি তাকে ধাক্কা দিতে পারবো। আমি নিজেকে বাঁচাতে সফল হই। যখন সে আমার মুখোশ সরায়, তখন সে সব সত্যি জানতে পেরে যায়। যদি আমার জায়গায় কোনো মেয়ে থাকতো, তবে সে নিজেকে বাঁচাতে পারতো না, কারণ সে অনেক শক্তিশালী ছিল। কিন্তু আমিও একজন পুরুষ ছিলাম, আর আমার মধ্যেও শক্তি ছিল। আমি নিজেকে বাঁচিয়ে নিই আর সেখান থেকে পালিয়ে যাই। আমার অনেক আফসোস হচ্ছিল, এটা কেমন সমাজ যেখানে ছেলে মেয়ে কাউকেই ছাড়ে না। যখন আমি মেয়ে সেজে সমাজের সামনে যাই, তখন বলে যে তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আর যখন ছেলে হয়ে যাই, তখন তৃতীয় লিঙ্গের মানুষ ভেবে আমাকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়। আমি আবারও বেকার হয়ে গেলাম, কিন্তু আমি হার মেনে নিয়ে নিই। এইভাবেই মুখোশ পরে নিজের গলার স্বর মেয়েদের মতো করে আমি অন্য কাজ করতে থাকি।
এটাও একটা দোকান ছিল, সেখানে মালিক একজন মহিলা ছিল। এর জন্য আমি একটু শান্তি পাই। আর সেই মহিলা আমাকে কখনো মুখোশ খুলতেও বলেনি। সেই মহিলার একটা ছোট ছেলে ছিল, আর আমি তার খুব ভালো করে খেয়াল রাখতাম, আর দোকানে আসা মানুষদেরও হ্যান্ডেল করতাম। একদিন সেই মহিলা অনেক চিন্তিত হয়ে পড়ে। আমি তাকে চিন্তার কারণ জিজ্ঞাসা করলে সে বলে, আমার মাথায় ব্যথা আর আমার সারা শরীরে ব্যথা করছে। আমি তাকে বলি, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই বলে আমি তার মাথায় হাত বুলিয়ে দিই। সে অনেক আরাম পায়। তারপর আমি তার কাঁধে ম্যাসাজ করতে শুরু করি, আর এইভাবেই আমি তার সারা শরীরে ম্যাসাজ করতে শুরু করি। সেই মহিলা অনেক আরাম পাচ্ছিল। সে বলে যে, তুমি তো অনেক ভালো মালিশ করতে পারো, আমার তো সমস্ত ব্যথা উধাও হয়ে গেল। তোমার তো ম্যাসেজ সেন্টার খোলা উচিত, তোমার হাতে জাদু আছে। সেই মহিলা বোধহয় এমনিই বলে ফেলেছিল কথাটা, কিন্তু এই কথাটা আমার মাথার মধ্যে বসে যায়। আমি ভাবলাম কথাটা তো সত্যি, আমার হাতে তো যথেষ্ট জোর আছে, আর আমি খুব ভালো ম্যাসাজ করতে পারবো। কিন্তু সমস্যা একটাই, আমি ছেলেদের ম্যাসাজ করতাম, তাই তারা ভুল নজরে আমার দিকে দেখতো, আমাকে নিয়ে আর কি করতো। তারপর মনে হলো যে আমি যদি মহিলাদের ম্যাসাজ করতে শুরু করি তবে কেমন হয়, মেয়ে সেজেই। আর এই কথা ভাবতে ভাবতেই আমার মন খুশিতে ভরে গেল। পরের দিন গিয়ে আমি আমার মালকিনকে বললাম যে আমার কিছু টাকা লাগবে, আমি খুব তাড়াতাড়ি সেটা ফেরত দিয়ে দেব। আমার মালকিন অনেক ভালো ছিল, সে অনেক ভালো মনের মানুষ ছিল, আর এখন সে প্রায় রোজ দিনই আমাকে দিয়ে মালিশ করাতো। সে বলল, ঠিক আছে, যদি তোমার পয়সার দরকার থাকে তবে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তোমার সততার সাথে কাজ করা দেখে আমার খুব ভালো লেগেছে, সেই জন্য তোমাকে সাহায্য করতে আমার কোনো অসুবিধা নেই। সে আমাকে টাকা দিয়ে দেয়। আমি সেই টাকা দিয়ে একটা ম্যাসাজ স্টোর খুলি মহিলাদের জন্য, আর ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যাতে আমার কাজটা ভালো করে চলে, যাতে আমি আমার মালকিনের থেকে নেওয়া টাকা তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারি। আমি দিনের বেলা মালকিনের দোকানে কাজ করতাম, আর সন্ধ্যেবেলা নিজের ম্যাসাজ স্টোর চালাতাম। সেখানে মহিলারা এসে ম্যাসাজ করাতো, আমি মুখোশ পরে ম্যাসাজ করাতাম। তারা আমার এই মুখোশ পরে থাকার কারণও জিজ্ঞাসা করত। তখন আমি বলতাম আমি পর্দা করি। আমার হাতের গঠন দেখে কোনো মহিলা সন্দেহ করতো না যে আমি আসলে কে। আমি সব সময় ভাবতাম, ভগবান আমার হাতগুলো কেন এমন বানিয়েছে, কেন আমার গলার স্বর মেয়েদের মতো করেছে। কিন্তু আমি আজ বুঝতে পেরেছিলাম ভগবানের তৈরি কোনো জিনিসই বিফলে যায় না। আমার হাতটাই একমাত্র এমন ছিল যেটা আমার কাজে এসেছিল। আমার ম্যাসাজ সবাই অনেক পছন্দ করত, সবাই আমার প্রশংসা করত, আর এইভাবেই আমার স্টোরে লোকজন বেশি বেশি আসতে শুরু করে। যখনই কোনো মহিলা আমার কাছে ম্যাসাজ করাতে আসতো, সে গিয়ে অন্য মহিলাকে বলে দিত যে আমার হাতে জাদু আছে। প্রায় বেশিরভাগ সময় এমন মহিলারাই আসতো যাদের শরীরে কোনো সমস্যা থাকতো, তারা মালিশ করার পরে তার সমস্যা দূর হয়ে যেত। মহিলারা আমার সামনে কাপড় খুলে দিত, কিন্তু আমি তাদের দিকে তাকাতাম না। আমি চোখ বন্ধ করে নিজের কাজ করতাম। তাদেরকে ওইভাবে দেখাটা পাপ ছিল, আমার কোনো ভুল উদ্দেশ্য ছিল না, আমি কেবল বাধ্য ছিলাম। তারপর একদিন অনেক বড় গাড়ি করে একটা মহিলা আসে, যাকে দেখে অনেক বেশি ধনী মনে হচ্ছিল। আমার কাছে সচরাচর এত ধনী মহিলা আসে না, কিন্তু সেই মহিলাকে দেখে অনেক বেশি ধনী মনে হচ্ছিল। তার গাড়ি, তার জামা কাপড় দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সেটা। সে আমার কাছে এসে আমাকে বলে, আমি তোমার ম্যাসাজের অনেক প্রশংসা শুনেছি, আমার শরীরে অনেক ব্যথা, আমি অনেক কষ্ট পাচ্ছি, কোনো ওষুধও কাজ করছে না। আমার ওজন বেশি হওয়ার জন্য আমার শরীরে অনেক ব্যথা করে, সেজন্য আমি তোমার কাছে মালিশ করিয়ে দেখতে চাই কোনো কাজ হয় কিনা। সেই মহিলারা যেমনই হোক না কেন, হয়তো ধনী মহিলারা এমনই হয়। আমি অনেকক্ষণ ধরে অনেক ভালো করে ম্যাসাজ করে দিই, সে অনেক আরাম পায়। সে আমার প্রশংসা করে আর চলে যায়। কিন্তু পরের দিন সে আবারও আসে আর আমাকে বলে যে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি এখন থেকে আমার বাড়িতে থাকবে। আমি তোমাকে এত টাকা দেবো যে তোমার এই স্টোর চালানোর আর কোনো প্রয়োজন পড়বে না, শুধু আমার অসুবিধা দূর করে দাও। তার কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাই। সে আমাকে এত টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল যাতে আমাকে আলাদা করে স্টোর চালানোর দরকার আর পড়বে না। মানে আমার ভাগ্য অবশেষে আমার সাথ দিয়েছিল। সারাদিন স্টোরে মালিশ করার বদলে আমাকে একটাই মহিলার মালিশ করে দিতে হবে, আর তাতেই আমার সারা মাসের খরচা চলে যাবে। আমি সেই মহিলাকে বলি যে এই স্টোর আমি বন্ধ করতে পারবো না, কারণ আমি কারুর কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছি। যতদিন না আমি ধার শোধ করতে পারছি ততদিন আমি স্টোর বন্ধ করতে পারবো না। তখন সেই মহিলা বলে, তোমার সব ধার আমি শোধ করে দেব, শুধু তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমি আমার বাড়িতেই তোমাকে একটা ঘর দিয়ে দেব, তুমি সেখানে থেকো। আমার বাড়ি অনেক বড়, আমার কাছে অনেক টাকাও আছে, শুধু এই সমস্যা আমার পিছন ছাড়ছে না। আমি আরো অনেক ম্যাসাজ সেন্টারে গিয়েছিলাম, সেখানে সততার সাথে কেউ কাজ করে না। তুমি অনেক সততার সাথে কাজ করেছো, তোমার কাজ আমার অনেক পছন্দ হয়েছে। আমি সেই মহিলাকে বলি, তুমি রোজ এখানে চলে এসো, আমি তোমার ম্যাসাজ করে দেব। তখন সে বলে, তোমার এত ছোট্ট সেন্টারে আসতে আমার ভালো লাগে না,
আমি অনেক হাই ক্লাস মেনটেন করি। যখন আমার বান্ধবীরা জানতে পারবে যে আমি এত ছোট সেন্টারে আসি, তখন তারা আমাকে নিয়ে মজা করবে। সেই জন্য আমি রোজ রোজ এখানে আসতে পারবো না, তুমি আমার বাড়িতে চলো। আমি সেই মহিলার কথা মেনে নিই। সেই মহিলা আমার সব ধার শোধ করে দেয়, আমার দোকান মালকিনকে গিয়ে সব পয়সা দিয়ে দেয়, আর আমার স্টোর বন্ধ করে দেয়। আমি ভাবলাম থাকার জন্য যখন আমি এত ভালো একটা জায়গা পাচ্ছি, সেই মহিলাকে ম্যাসাজ করে দেওয়ার বদলে আর একজন মহিলাকে মালিশ করে দেওয়ার বদলে আমি খাবারও পাচ্ছি, তবে সমস্যার কি আছে? আমি খুশি মনে মেনে নিই। সেই মহিলা নিজের সাথে আমাকে তার বাড়িতে নিয়ে যায়। তার বাড়ি কোনো বড় মহলের থেকে কম ছিল না। সে আমাকে থাকার জন্য একটা ঘর দেয়, যেটা পেছনের দিকে ছিল, কিন্তু সেই ঘরটা আমার জন্য অনেক ভালো ছিল আমার আগের ঘরের থেকে। পরিষ্কার ছিল আর সুন্দর সুন্দর আসবাবপত্রও রাখা ছিল। হয়তো ধনী লোকেদের চাকররাও অনেক আরামে থাকে। আমি নিজের জিনিসপত্র সেখানে রাখি, আর এত কিছু আমাকে দেওয়ার জন্য আমি ভগবানকে ধন্যবাদ জানাই। আমি জেনে শুনে সমাজকে ধোঁকা দিচ্ছিলাম না। আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। ভগবান জানতো আমি সেই মহিলাদের শরীরের ওপর কোনো খারাপ নজর দিতাম না। সেই মহিলা রোজ রাতে ম্যাসাজ করাতো। সে আমাকে জিজ্ঞাসা করতো, তুমি দিনরাত কেন মুখোশ পরে থাকো? আমি তখন বলতাম, এটা আমার অভ্যাস। সেই মহিলা বলে, ঠিক আছে, কিন্তু একটা মহিলার কাছে কেন পর্দা করছো? তুমিও মেয়ে আর আমিও মেয়ে, আমি তোমার মুখ দেখতেই পারি। আমি বলি, আমার মুখ পুড়ে গেছে, আমি আমার মুখ কাউকেই দেখাই না। এরকম কথা বলে আমাকে লজ্জা দিও না। যখন লোক আমার এই পুড়ে যাওয়া মুখ দেখে, তখন আমি খুবই লজ্জিত বোধ করি। কেউ তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল। সেই জন্য আমার মুখ দেখার মতো অবস্থায় নেই, আর আমি কাউকে দেখাতেও চাই না। আমার কাটা গায়ে নুন না ছেটালেই ভালো হয় মালকিন। সে বলে, আমার ভীষণ দুঃখ হচ্ছে যে তোমার মুখের ওপর অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে, যাতে তোমার মুখের গঠন বদলে গিয়েছে। ঠিক আছে, আমি তোমার মনে আঘাত দিতে চাইনি, কিন্তু এইসব কে করেছে? সেই মহিলা যখন আমাকে এই প্রশ্ন করে, তখন আমি চিন্তায় পড়ে যাই। তখন আমি বলি, একটা ছেলে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমি তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে সে আমার সাথে প্রতিশোধ নিতে এরকম কাজ করে, আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে, যাতে আমার অন্য কোনো জায়গায় আর বিয়ে না হয়। সেই ছেলেটা আমার থেকে এইভাবেই প্রতিশোধ দেয়। এই দুর্ঘটনার পর আমার জীবন নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এই সমাজের থেকে আমার মুখ লুকিয়ে রাখি সব সময়, আর এই কারণে আমি এখনো বিয়েও করিনি। আমি এই মেসেজের কাজ করতে বাধ্য হই, কারণ আমি এই কাজটাই খুব ভালো করতে পারি। আমার হাতে শক্তি ছিল, এই শক্তি ভগবান আমাকে দিয়েছিল, আর আমি এই সুযোগেরই ব্যবহার করতাম। আমি আমার মুখ আর মুখোশের ব্যাপারে এইরকম একটা গল্প সেই মহিলাকে বলি, যাতে সে আমার কথায় বিশ্বাস করে। আর আমি এত গুছিয়ে মিথ্যে কথাগুলো বলি যে সে বিশ্বাস করে নেয়। সে আমাকে বলে, সত্যি তোমার হাতে শক্তি আছে, তোমার হাতের গঠন খুব সুন্দর, তুমি হয়তো অনেক সুন্দরী মহিলা ছিলে আগে। আমি সত্যিই অনেক দুঃখিত যে তোমার সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তোমার মালিশের জন্য আমি শরীরে অনেক আরাম পাই, আমার ব্যথাও কমছে। সেই মহিলা আমার কথায় ভরসা করে নেয়, আর এতে আমিও শান্তি পাই। কিন্তু আফসোসও হচ্ছিল যে সমাজের থেকে নিজের পরিচয় গোপন রাখতে হচ্ছিল। তবে আমি এরকমটা করতে বাধ্য ছিলাম, এতে আমার কোনো দোষ ছিল না। মিথ্যে কথা বলতে আমারও লজ্জা লাগছিল, কিন্তু আমার আর কোনো রাস্তা ছিল না। আমি মাকেও কিছু পয়সা পাঠাতে শুরু করি। লোকে সত্যিই কথা বলে, নিজের পেটের খিদে মেটানোর জন্য মানুষকে কি কি না করতে হয়। আমি যে রাস্তাটা বেছে নিয়েছিলাম, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু আমি খুব সততার সাথে কাজ করতাম। মেয়ে সেজে দিতাম তো লোকে আমার পিছনে পড়ে যেত। সেই জন্য ভাবলাম, পুরুষ মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু মহিলারা তো করবে না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিই যে আমি মহিলাদের সাথে কাজ করব। কিন্তু আমার সত্যিটা খুব বেশি দিন সেই মহিলার কাছ থেকে আমি গোপন রাখতে পারিনি। একদিন আমি মালিশ করছিলাম, তখন হঠাৎই আমার হাতে থাকা তেলের শিশি আমার কাপড়ের উপর পড়ে যায়। আমি চিন্তিত হয়ে যাই, আমার মালকিনও চিন্তায় পড়ে যায়। সে বলে, তোমার কাপড়টা তো নষ্ট হয়ে গেল। আমি বলি যে আমি কাপড় বদলে আসছি। তখন সে বলে, কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই আলমারিতে আমার কাপড় পরে আছে, তুমি সেটাই বার করে পরে নাও। তখন আমি বলি যে তোমার কাপড় পরতে পারবো না, আমি নিজের ঘর থেকে কাপড় বদলে আসছি। তখন সে জোর করে আলমারি থেকে একটা কাপড় বের করে আমাকে দেয় আর বলে, এটা পরে নাও। আমি চিন্তিত হয়ে যাই যে তার সামনে কি করে আমি নিজের কাপড় বদলাবো। সেখানে কোনো বাথরুমও ছিল না। এই ঘরটা শুধু ম্যাসাজ করানোর জন্যই রাখা হয়েছিল। আমি যখন বাইরে যেতে চাই, তখন সে বলে, আজ যদি আমি তার সামনে কাপড় না বদলাই, তবে সে আমাকে কাজ থেকে বার করে দেবে। তাই এই রকম কথা শুনে আমি আরো চিন্তায় পড়ে যাই, কারণ এই কাজের জন্যই তো আমার সংসার চলছিল। আমি বিনামূল্যে খেতেও থাকতে পারছিলাম, আর এই কাজের জন্যই তো আমি এত পয়সা পাচ্ছিলাম, আর এই পয়সা থেকে আমি বাড়িতেও পাঠাচ্ছিলাম, আর আমাকে খুব বেশি পরিশ্রম করতেও হতো না। আমি সমাজে লোকের কথায় ভয় পেতাম না,
কিন্তু আমি এখানে অনেক আরামে আছি। আমি কখনোই এই আরাম হারাতে চাই না। কিন্তু সেই মহিলাও জেদি ছিল। সে বারবার বলছিল, তুমি এখানেই কাপড় পাল্টে নাও। আমি বললাম, আমি তোমার সামনে কাপড় বদলাতে পারবো না, এটা তুমি খুব ভালো করে জানো যে আমি আমার মুখ লুকিয়ে রাখি। তাহলে নিজের শরীর কিভাবে তোমার সামনে দেখাবো? সেই কথা শুনে আমি মহিলার মুখে অদ্ভুত এক হাসি লক্ষ্য করলাম। তখন সে বলে, আমি তোমার সব সত্যি জানতে পেরে গেছি। তুমি মেয়ে নয়, বরং একটা ছেলে। সেই জন্য আমি তোমাকে বলছি, এই কথা তুমি নিজের মুখেই স্বীকার করে নাও। সেই মহিলার কথা শুনে আমি হয়রান হয়ে গেলাম। সে এতটাই চালাক ছিল যে সে বুঝতে পেরে গিয়েছিল। না হলে আমি আজ পর্যন্ত যেভাবে সাবধানে কাজ করেছি, তাতে তো কারুর সন্দেহ হওয়ার কথা পর্যন্ত নয় যে আমি আসলে কে। কিন্তু সেই মহিলা ঠিক সন্দেহ করেছে। শুধু সন্দেহ নয়, সে নিশ্চিত ছিল। তার কথা শুনে আমি কাঁদতে শুরু করি। আমার ভীষণ লজ্জা লাগছিল। আমার মনে হচ্ছিল যেন আমার কপালে আমার আকাশ ভেঙে পড়েছে। আমি এই কথা লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার সব সত্যি সেই মহিলা জানতে পেরে গিয়েছিল। সে আমাকে বলে, কান্না থামাও, আর আমাকে বলো তুমি এমন কেন করলে। আমি তাকে সব কথা বলে দিই। প্রথম থেকে সব কথাই বলি, কিভাবে এই সমাজ আমার সাথে দুর্ব্যবহার করেছে। আমি যখন ছেলে হয়ে কাজ খুঁজতে লোকের কাছে যেতাম, তারা আমাকে তাড়িয়ে দিত, আমাকে অন্য নজরে দেখত। আর মেয়ে সেজে গেলেও আমার সাথে খারাপই হতো। সেই জন্য আমি ভাবি, মেয়ে সেজে মেয়েদের সাথেই কাজ করব, যাতে কোনো সমস্যা না হয়। আমি কারুর সাথে কোনো ভুল কাজ করিনি। আমি নিজের চোখ বন্ধ করে ম্যাসাজ করি। তুমি জানো, গরিব মানুষ যে কোনো কাজ করতেই বাধ্য থাকে। যদি তোমার মতো কোনো ধনী লোক এগুলো বুঝতো। কিন্তু আমি জানি তুমি আমার কথা বুঝতে পারবে না। আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। আমি চলেই যাচ্ছিলাম, তখন সে আমাকে বলে যে আমি তোমার সমস্যার কথা বুঝতে পেরেছি। যে কথাগুলো তুমি এখনই বললে, সেগুলো সত্যিই খুব দুঃখজনক। তুমি কতটা বাধ্য হয়ে এই কাজ করেছো আমি বুঝতে পেরেছি। আমি কিছুদিন আগেই জানতে পেরে গিয়েছিলাম যে তুমি মেয়ে নও, তুমি ছেলে। আর সেই জন্যই ইচ্ছা করেই তোমার গায়ের উপর তেল ফেলে দিয়েছিলাম। আমি তোমায় ভুল ভেবেছিলাম, কিন্তু এখন আমি তোমায় বুঝতে পারছি যে তোমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। তুমি যা করেছো বাধ্য হয়েই করেছো। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাকে দিয়ে ম্যাসাজ করাবো না, কারণ আমি জানি তুমি মেয়ে নও। কিন্তু তোমার জন্য আমার কাছে অন্য একটা কাজ আছে। তোমার সততা আমার খুব পছন্দ হয়েছে। তুমি কোনো ভুল কাজ করনি। আমি তোমার সমস্যা বুঝতে পেরেই তোমাকে একটা কাজ দিচ্ছি। সেই মহিলার কথা শুনে আমি খুশি হয়ে যাই। আমি জিজ্ঞাসা করি, আমি কি কাজ করব? তখন সে বলে, তোমাকে আমার বাড়ির দেখাশোনা করতে হবে। আমি অন্য কারোর ওপর ভরসা করি না। তোমাকে এতদিন আমি আমার বাড়িতে রেখেছি, কিন্তু তুমি কোনোদিন কোনো জিনিস চুরি করনি। খুব ভালোভাবে তুমি এখানে আছো। আজকের পর থেকে তুমি আমার বাড়ির দেখাশোনা করবে। আমি যখন বাইরে থাকি, তখন আমার ভয় হয় যে আমার অন্য চাকররা হয়তো চুরি করবে, বা আমার বর অন্য কোনো মহিলাকে নিয়ে বাড়িতে আসবে। আমার বাড়ি থেকে চলে যাওয়ার পর কি কি হয়, আমার বর আমার বাচ্চা কি করে, সেই সব কথা তুমি আমাকে বলবে। খুব সাবধানভাবে আমার বাড়ির দেখাশোনা করবে। শুধু তোমার এইটুকুনিই কাজ। মালকিনের কথা শুনে আমি খুশি হয়ে যাই। এই কাজ তো আমার জন্য অনেক সহজ ছিল। আমাকে শুধু বাড়ির দেখাশোনা করতে হবে। মালকিন আমাকে বলে, আজকের পর থেকে আর এই মুখোশ পরার কোনো দরকার নেই। তোমার নিজস্ব, মানে ছেলেদের পোশাক পরেই তুমি কাজ করতে পারবে। তোমাকে কেউ কিছু বলবে না। আমি এখন থেকে ছেলেদের পোশাক পরেই কাজ করতাম। আমি দেখতে মেয়েদের মতো হলেও আমার গায়ে ছেলেদের মতোই শক্তি ছিল। যে কোনো চোর বা ডাকাতের সাথে আমি মোকাবিলা করতে পারতাম। সেই জন্য আমি কাজটা মন দিয়ে করতে থাকি পুরো সততার সাথে। এখানে আমার থাকা খাওয়া একদম ফ্রি ছিল। আমি যে পয়সা বেতন পেতাম সেগুলো আমি জমাতাম। আর এইভাবেই পয়সা জমাতে জমাতে আমি নিজের একটা ছোট্ট বাড়ি কিনেছিলাম। নিজের বাবা মাকেও এখানে নিয়ে চলে আসি। সেই মহিলার বাড়িতে কাজ করি প্রায় 10 বছর হয়ে গেল। সে এখন অসুস্থ হয়ে বিছানা শয্যা, কিন্তু সে আমাকে চাকরি থেকে বার করেনি এখনো। আমি তার ভরসা অর্জন করেছিলাম। সেই মহিলা আমাকে বলে, আমি জীবনে অনেক লোক দেখেছি, কিন্তু যে সততার সাথে তুমি কাজ করেছো আর যেভাবে চোখ বন্ধ করে তুমি আমার ম্যাসাজ করতে, তখনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে তুমি একজন ভালো মনের মানুষ। শুধু তুমি বাধ্য হয়ে এই কাজ করেছো। তোমার এই সততা দেখেই তোমাকে আমি আমার বাড়িতে থাকতে দিই। আজ আমি অনেক খুশি। আমার বাবা মা ছোট্ট একটা ঘরে থাকতো। আজ আমি তাদেরকে একটা ভালো বাড়িতে রাখতে পেরেছি। সত্যি বলে লোকে, ভগবান প্রত্যেককে কোনো না কোনো জিনিস ঠিকই দেয়। আমার কাছে পয়সা ছিল না, কিন্তু সেই মহিলার মনে আমার জন্য ভরসা ঠিক তো ভগবান তৈরি করে দিয়েছিল। আর এতে আমার সব সমস্যা দূর হয়ে যায়। আসলে এইসব কিছুই আমার ভাগ্যে ছিল। আমার ঘটনা শুনে আপনাদের নিশ্চয়ই আমার মতো লোকেদের ব্যাপারে ধারণা হয়েই গেছে যে আমাদের মতো লোক যারা পুরুষ হওয়ার পরেও কিচ্ছু করতে পারে না, তারা কতটা অসহায় হতে পারে। আপনাদের কাছে আমার অনুরোধ,
আমার মতো যদি কোনো লোক আপনারা কখনো দেখতে পান, তবে তাদের সাথে দয়া করে ভালো ব্যবহার করবেন। যদি একটা মানুষ পুরোপুরি তৃতীয় লিঙ্গের হয়, তবে সেও এই সমাজে কোথাও না কোথাও ঠিক জায়গা পায়, আর সে সেই কাজই করে যা একটা তৃতীয় লিঙ্গের মানুষ করে থাকে। কিন্তু যদি একটা পুরুষের হাত পায়ের গঠন মেয়েদের মতো হয়, তার গলার স্বর মেয়েদের মতো হয়, দেখতে মেয়েদের মতো হয়, তবে এই সমাজে টিকে থাকা তার জন্য অনেক কঠিন হয়ে যায়। ঠিক সেই রকমই যেখানে পাগলারা থাকে, যাকে পাগলাগারদ বলে, কিন্তু তারা সেখানেই থাকে, তাতে কারোর কোনো আপত্তি থাকে না। কিন্তু একজন আধ পাগলের জন্য কোনো জায়গা নেই, তার বাড়ি ছাড়া। যারা অর্ধেক পাগল হয়, না তারা পাগলাগারদে থাকতে পারে, আর না নিজের বাড়িতে শান্তিতে থাকতে পারে। আমাদের মতো লোকেদের সমস্যাগুলো ঠিক এই রকমই। ধন্যবাদ বন্ধুরা।